দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিব আজকের শিরোনামগুলো। সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় নিতে পারে অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসকে সম্পাদকদের পরামর্শ। লুট হওয়া অস্ত্র গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন আজ, উদ্ধারে মধ্যরাত থেকে যৌথ অভিযান। ভয়াল জুলাইয়ে ঘরেও নিরাপদ ছিল না মানুষ, খুনের আলামত গায়েবের চেষ্টা করে পুলিশ। পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া, আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণা জামায়াতের। চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক বিরোধে প্রবাসী দুই ভাইকে কুপিয়ে হত্যা, আহত 6। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজকে আমরা কথা বলতে চাই রাজনৈতিক সংস্কৃতি নিয়ে। এর আগে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল সেখান থেকে আসলে নতুন করে কি ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন সে নিয়ে কথা বলবো আমরা। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, আছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং আছেন জনাব শুভ কিবরিয়া, তিনি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আজকে সম্পাদকরা দেখা করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মতবিনিময় করেন দৈনিক পত্রিকার ২০ সম্পাদক। সকাল 11:30টায় আলোচনা শুরু হয়ে চলে প্রায় ১.৫ ঘণ্টা। এ সময় জাতীয় ঐক্য, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম, সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের যে কর্মকাণ্ড তার সাথে একাত্মতা ঘোষণা করেন সম্পাদকরা। পরে ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম তুলে ধরেন বৈঠকের সারসংক্ষেপ। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। উনি বলেছেন যে আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি। সম্পাদকদের সাথে আলোচনা হয় অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে, এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন। এটা নিয়ে অনেকেই মতামত দিয়েছেন বিভিন্ন সময়, কিন্তু মূল কথা যেটা আসছে সেটা হলো যে এই সরকারের এজেন্ডা কি, সেই অনুপাতে সময়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময় ইস্যুতে সম্পাদকদের মতামত জানতে চান প্রধান উপদেষ্টা। সবচেয়ে যেটা এসছে যে সর্বনিম্ন যেই ইয়েটা এসছে, সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। বাট বেশিরভাগই এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান না। তারা বলেছেন যে যে এজেন্ডাটা বা যেই কাজটা ওনারা করবেন সেই কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবেন। প্রধান উপদেষ্টা সম্পাদকদের জানান, রাষ্ট্র মেরামত করে নতুন শিখরে নেয়ার বড় সুযোগ এসেছে, একে কাজে লাগাতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে এটা একটা মস্ত বড় সুযোগ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্র মেরামত। শুরুতেই জনাব প্রিন্স, আপনার কাছে আসতে চাই। নতুন বাংলাদেশ গড়ার কথা হচ্ছে, রাষ্ট্র মেরামতের কথা বলা হচ্ছে, সেখানে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রয়োজন কতটুকু সেটা আপনি কি মনে করেন? এবং এর পাশাপাশি দলের ভেতর গণতন্ত্রের চর্চা কিংবা দলের ভেতরে এক ব্যক্তির নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে সেখানেও কথা বলার সুযোগ বা দ্বিমত প্রকাশের সুযোগ, এগুলোর ব্যাপারে বিএনপি কি ভাবছে? ধন্যবাদ আজকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে শহীদ ভাই আছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ ভাই অনলাইনে আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি।
আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন যে নতুন বাংলাদেশ, রাষ্ট্র মেরামত, রাজনৈতিক দলের বা রাজনৈতিক সংস্কৃতির কি পরিবর্তন আনা প্রয়োজন, অবশ্যই আজকে এই যে 15 বছরের যে কর্তৃত্ববাদী দুঃশাসন আওয়ামী লীগের এবং এরপরে যে তাদের এই গণতন্ত্র হরণ, আপনার মানবাধিকার হরণ, বিভিন্ন জনগণের অধিকার কেড়ে নেওয়া, এর মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন মানে একটা কি বলবো দুঃশাসনের সৃষ্টি হয়েছিল, এর একটা পরিবর্তন এখন সকলের কাছেই মানে প্রত্যাশা, সকলেই প্রত্যাশা করছে এর একটা পরিবর্তন হওয়া প্রয়োজন। এই জন্যই নতুন বাংলাদেশের কথা এখানে আসছে, কিংবা আপনার ধরেন এই যে রাষ্ট্র মেরামতের কথা আসছে। আসলে রাষ্ট্র মেরামত বলেন, নতুন বাংলাদেশ বলেন, সব কিছু করতে গেলেই আমাদের সার্বিক একটা পরিবর্তন দরকার। এই সার্বিক পরিবর্তন আনতে হলে প্রথমেই আমাদের যে প্রশাসনিক, বিচার বিভাগ, গণমাধ্যম, রাজনীতি, সব জায়গায় সংবিধান, সব কিছুরই একটা পরিবর্তন আনতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিন আগেই গত সপ্তাহখানেক আগে একটা পলিসি স্টেটমেন্ট দিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন যে এই যে আজকে যে ক্ষমতার যে পালা বদল, যে শুধুমাত্র ক্ষমতার হাত বদল নয়, এটা রাষ্ট্র এবং রাজনীতির পরিবর্তন আনতে হবে এবং সেই জন্য সকলের মনোজগতের পরিবর্তন আনতে হবে, নিজেদের মন মানসিকতার পরিবর্তন আনতে হবে, রাজনীতিরও একটা পরিবর্তন আনতে হবে। সেইটার জন্য আমরা অবশ্যই কাজ করছি এবং আমাদের এই যে আজকে ছাত্র গণবিপ্লবের যে একটা চেতনা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, বুঝতে হবে তারা কি চায়। এই ছাত্র গণবিপ্লবের আকাঙ্ক্ষা বা ছাত্র যুবকদের যে মানে প্রত্যাশা, এটাকে ধারণ করে আমাদের রাজনীতির সংস্কৃতির অবশ্যই একটা পরিবর্তন আনতে হবে। ধরুন বিএনপির যে গঠনতন্ত্র, সেখানে চেয়ারপারসনের যে ক্ষমতা, সেগুলো নিয়ে কি আপনারা ভাবছেন যে সেখানে আসলে একটা ভারসাম্যকে আনা প্রয়োজন? আপনারা বিএনপিকে নিয়ে অনেক আগেই আরো অনেক এইসব কথা বলেছেন বা অনেকেই বলে, কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে আমাদের দলে যে পরিমাণ গণতন্ত্র আছে, এটা অন্য কোনো দলে আছে কিনা আমি জানি না। একটা সামান্য কর্মসূচি, একটা দলীয় বা এই যে রাজনীতির কর্মসূচি কি হবে, সেটা নিয়েও কিন্তু তৃণমূলের মতামত নেওয়া হয়। ইউনিয়ন মানে উপজেলা, জেলা, মহানগর নিয়ে আমরা কেন্দ্রের সিদ্ধান্ত নেই। এই যে কয়েকদিন আগেই আপনি ধরেন আমাদের একটা সারা দেশে সমাবেশ হয়ে গেল বিভিন্ন ইস্যুতে, এই যে আপনার 15ই আগস্ট যে একটা এই অভ্যুত্থানের বিরুদ্ধে, এই মানে ছাত্র গণবিপ্লবের বিরুদ্ধে যে একটা অভ্যুত্থানের যে একটা প্রচেষ্টা ছিল, একটা এরকম অনেকে আশঙ্কা করছিলেন, সেইটা নিয়েও কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের স্ট্যান্ডিং কমিটি, নির্বাহী কমিটি, জেলা উপজেলার নেতৃবৃন্দের সাথেও কিন্তু মত বিনিময় করেছেন। সেটা নিয়ে কি কর্মসূচি নেওয়া যায় সেটা নিয়েও কিন্তু আলোচনা করেছেন। তো এই একটা সামান্য কিন্তু মানে প্রশ্নটা বোধহয় এখানে যে আলোচনা যদি একজন করেন সেটা তো খুব ভালো, কিন্তু আইনগত কোনো মানে গঠনতন্ত্রের আমাদের গঠনতন্ত্রে তো আছে, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম, তার যে কি কাজ সেখানেই আছে। আপনার এখানে কি ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ নাই? অবশ্যই আছে দলের ভিতরে। এখন আমরা যখন দলের একটা ফোরামে মিটিংয়ে বসি, একটা ইস্যু নিয়ে যখন আলোচনা হয়, সেখানে কি আমরা ভিন্নমত পোষণ করি না? সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে একটা মতামত হয় এবং সেখানে দলীয় পদগুলো যখন কাউকে দেয়া হয়, সেটাও কি আলোচনার ভিত্তিতে আপনারা করেন না? সেটা এটা তো দলের যে কাউন্সিল, জাতীয় কাউন্সিল, সেই কাউন্সিলেই কিন্তু নির্ধারণ হয় কিভাবে হবে। হ্যাঁ, এখানে ধরেন মানে শেষবার যখন পদোন্নতি হলো বা নতুন করে পদ পেলেন, সেটা তো আমাদের দলের জাতীয় কাউন্সিলে যে গঠনতন্ত্র সংশোধন হয়েছে, সেখানে দলের চেয়ারম্যানকে কিছু ক্ষমতা দেওয়া আছে যে তিনি শূন্য পদে তিনি নিয়োগ দিতে পারবেন। তবে পরবর্তী জাতীয় স্থায়ী কমিটির সভায় সেটা অনুমোদন করে নিতে হবে এবং পরবর্তী জাতীয় কাউন্সিলে এটা অনুমোদন করে নিতে হবে। এটা আমাদের গঠনতন্ত্রেই তো আছে। তো উনি তো কোনো নতুন পদ সৃষ্টি করে কাউকে এখানে নিয়োগ দিচ্ছে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কাদেরকে নিয়োগ দিল, সেই ব্যাপারটা নিয়ে কি উনি আলোচনা করেছেন? অবশ্যই প্রকাশ্যে গোপনে উনি আলোচনা করেন। ওনার মানে উনি যা ইচ্ছা তাই করছেন তা কিন্তু নয়। সকলের সাথে হয়তো আলোচনা হয় না, যাদের সাথে আলোচনা করার প্রয়োজন উনি অনুভব করেন, তাদের সাথে আলোচনা হয়। সেটা তো তাহলে তার ইচ্ছার উপর নির্ভর করে। এইটা তো ধরেন উনি তো এখন আপনি একটার পর একটা প্রশ্ন করতে পারেন এটা নিয়ে, কিন্তু বাস্তবতাটা কি? ওনার মেন্টালিটি তো আমি দেখেছি একটা গণতান্ত্রিকভাবেই দল পরিচালনার একটা মানসিকতা ওনার মধ্যে আছে। সেই কারণে উনি ধরেন
সকলের সাথে তো আলোচনা করছেন। এখন মানে একটা আমার ছোট প্রশ্ন কথা হচ্ছে বলি, কি, এখনকার যেমন নেতৃত্ব ধরেন নিয়ে আমার নয়। সাথে যে আলোচনাটা আমি হয়েছিল, প্রশ্নটা করছি যে এমন কেউ আসেন, ধরুন শেখ হাসিনার মতো কেউ যদি মনে করেন যে আমি কারো কথা না শুনবো না, আসছে, আমি সেই ক্ষেত্রে এটা আপনার debate করছি গঠনতন্ত্রে না। আসলে কি যদি নিরাপত্তা মনে দেয়া করেন আছে? যে এই দলকে আরো যুগোপযোগী করা, দলকে আরো গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া জন্য যদি আরো কোনো পদ্ধতির প্রয়োজন হয়, আমরা পরিবর্তনকে স্বাগত জানাই, আমরা অবশ্যই সেটাকেও স্বাগত জানাবো। জি, ধন্যবাদ। জনাব শুভ কিবরিয়া, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে দেশের রাষ্ট্রের যে বিভিন্ন অংশ, বিচার বিভাগ বলুন, নির্বাহী বিভাগ বলুন, বা অন্যান্য যে কোনো জায়গায় যে সংস্কারের কথা বলছি, তার নিয়ন্ত্রণ কিন্তু দিনের শেষে করেন একটি নির্বাচিত সরকারের রাজনৈতিক নেতৃত্ব। সেখানে আসলে আপনি কি ধরনের সংস্কৃতিগত পরিবর্তন আশা করেন? আনমিউট করে নিতে হবে, শুনতে পাচ্ছি না। জি সরি, প্রথম কথা হচ্ছে যে আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমরা আজকে যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, সেই পরিস্থিতিটা 6 মাস আগের পরিস্থিতির চাইতে অনেক ভিন্ন। আমাদের রাষ্ট্রে সর্বস্তরে একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে আকাঙ্ক্ষার ফসল এই সরকার। যে আকাঙ্ক্ষার ফলে এখন দেখেন খুব পপুলার হয়ে গেছে একটা কথা, সংস্কার। সব জায়গায় সব আলোচনা আপনি শুনবেন রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার। এটা কিন্তু 1 বছর আগেও আমরা কখনো চিন্তা করি নাই। সুতরাং এই আবহকে চিন্তা করে রাজনীতিকে দেখতে হবে, সমাজকে দেখতে হবে। দিন শেষে এই কাজগুলো রাজনৈতিক সরকারের। কিন্তু আমরা এখন যে অবস্থায় আছি, একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতাকে যদি স্থানান্তরিত করতে চাই, তাহলে যে প্রসেস, সেই প্রসেসটা যেমন আজকে সম্পাদক মন্ডলী দেখা করে একটা টাইম ফ্রেমের কথা ইঙ্গিত দিয়েছেন, 2 বছর বা 3 বছর। আমাদের বিচার বিভাগ, আমাদের নির্বাহী বিভাগ, আমাদের সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্রে, আমাদের পুলিশ যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থাকে আমরা যদি একটা পরিবর্তিত অবস্থার মধ্যে না আনি, একটা সংস্কার করে যদি একটা নির্বাচন উপযোগী না করতে পারি। আমাদের সংকটটা কি ছিল? প্রথম সংকট ছিল আমরা ইনস্টিটিউশনকে ডিস্ট্রয় করেছি। দ্বিতীয় সংকট করেছি আমরা পেশাদারিত্বের বদলে দলীয় লোককে বসিয়েছি। দলীয় লোক আর পেশাদারি থাকে নাই। আপনি দেখেন, আমি 5 তারিখে সরকারের পতনের পরে একটা জেলা শহরে ছিলাম। আমি জেলা শহরের অবস্থান দেখার জন্য ওখানে গিয়েছিলাম। জেলা শহরে আমি দাঁড়িয়ে দেখলাম যে সদর থানায় এই ধরেন 10-15 বছর, 17-18 বছরের 50টা ছেলে মেয়ে সদর থানার সামনে দাঁড়িয়ে তারা ধানা মাংবে। থানার ভেতরে পুলিশরা দাঁড়িয়ে আছে, এক মুরব্বী এসে তাদেরকে থামালেন। এবং এই যে পুলিশরা দাঁড়িয়েছিলেন, তাদের চেহারায় যে অসহায়ত্ব আমি দেখেছি, তখন আমার মনে হয়েছে যে এই পুলিশটাই কয়েকদিন আগে কি ক্ষমতাবানই না ছিলেন। তাহলে এরকম হলো কেন? কারণ তারা পুলিশ থাকেন নাই, তারা দলীয় ক্যাডার হয়ে গেছেন। তো আমাদের ব্যুরোক্রেসিতে আপনি 5 তারিখে যদি ডাটা নেন, বাংলাদেশের 64টা জেলার মধ্যে প্রায় অধিকাংশ জেলায় ডিসি এবং এসপি সাহেব তার নিজের বাসায় থাকতে পারেন নাই, তাদেরকে আর্মির ক্যান্টনমেন্ট আশ্রয় যে থাকতে হয়েছে। কেন এরকম হবে? কেন এরকম হলো? এই যে পেশাদারিত্বকে আমরা ভেঙে ফেললাম, এই যে ইনস্টিটিউশনগুলোকে আমরা ভেঙে ফেললাম, এই ইনস্টিটিউশনগুলোকে যদি আমরা ঠিক না করতে পারি, করে একটা পরবর্তী রাজনৈতিক সরকারের হাতে যদি ক্ষমতা হস্তান্তর করতে না পারি, ইনস্টিটিউশন ঠিক করার আগেই যদি এটা করতে যাই, আমাদের পুরো আয়েশ, পুরো আয়োজন, পুরো চেষ্টা, পুরো আত্মাহুতি, পুরো আকাঙ্ক্ষা বিনষ্ট যাবে। সুতরাং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো, যেমন প্রিন্স ভাই বলছিলেন, প্রিন্স ভাই কিন্তু আপনার কথার খুব যৌক্তিক উত্তর দিতে পারেন নাই। কারণ যে দলের মধ্যে সংস্কার হবে কি হবে? দলের মধ্যে সংস্কার কে চেয়েছে? দলের মধ্যে সংস্কার তো কোনো প্রাতিষ্ঠানিক আয়োজনে চাওয়া হয় নাই। সুতরাং দলের মধ্যে চলেছে। আমি আপনাকে একটা ছোট্ট প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলি। আমি একসময় তাজউদ্দিন আহমেদ পাঠচক্র যুক্ত ছিলাম। তো ওই পাঠচক্রে একদিন ডক্টর কামাল হোসেন সাহেব এসছেন, তখনকার মোজাম্মেল হক সাহেব মন্ত্রী, উনিও এসছেন। তো আমরা বসে আলাপ করছি। আলাপের এক পর্যায়ে এসে কামাল হোসেন সাহেব মোজাম্মেল সাহেবকে বলছেন যে ভাই, আপনারা কিছু বলতে পারেন না, দেশটা এইভাবে চলতেছে। তখন মোজাম্মেল সাহেব বললেন যে স্যার, উনি ডক্টর কামাল হোসেনকে স্যার বলতেন, স্যার 74 সালে কি আপনি বলতে পেরেছিলেন? 74 সালে আপনি যে কারণে বলতে পারেন নাই, আজকে এই সময় এসেও আমরা সেই কারণে বলতে পারি নাই। তাহলে দলের মধ্যে আসলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের কারোই নেই। আমাদের শুধু দলে না, আজকে আমরা এত কথা বলছি, আমাদের পত্রিকাগুলোতে সম্পাদকরা কত বছর ধরে সম্পাদক আছেন? কোনো এই সম্পাদক কি পরিবর্তন হয়? এখানে কি গণতান্ত্রিক ব্যবস্থা আছে? পেশাদারি প্রতিষ্ঠান হলেও তো তার একটা পরিবর্তনের সুযোগ থাকে, সেই সুযোগ কোথায়? ঠিক আছে, সুতরাং আমাদের সর্বত্র একটা গণতান্ত্রিক অবস্থা দরকার, নিশ্চয়ই। সংস্কার দরকার। জনাব শহীদ খান, আপনার কাছে আসি। এই যে আজকে সম্পাদকরা বলছিলেন যে রাষ্ট্রের সংস্কারের জন্য যৌক্তিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে, এবং সেখানে অনেকের বোধহয় শঙ্কার জায়গাটা এই যে যদি ধারাবাহিক কোনো কার্যক্রম নেওয়া হয়, সেটা পরবর্তীকালে রাজনৈতিক সরকারের আমলে কতটুকু প্রতিপালিত হবে বা সেই ধারাবাহিকতা থাকবে।
রাজনৈতিক দলগুলো আসলে কি করলেই বিশ্বাস তৈরি হবে যে এখন সরকার যদি ভালো কাজ কিছু শুরু করে সেটার ধারাবাহিকতা রাজনৈতিক সরকারও রাখতে পারবে? খুব কঠিন প্রশ্ন এই জন্য যে আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, আসলে আমাদের রাজনৈতিক দলের মধ্যে যে গণতন্ত্রের চর্চা সেটা অনুপস্থিত। যে উনি একটা উদাহরণ দিলেন, সেটা খুবই অনুপস্থিত। এবং আমরা এখন ভাবছি যে উনি মানে একজন ব্যক্তি, উনি গণতান্ত্রিক মানসিকতায় চলছেন, তো তাহলে তো আর কিছু লাগে না। তো যে গণতান্ত্রিক মানসিকতা একজন চলবে, উনি দলটাকে ঠিকমতো গণতান্ত্রিকভাবে চালাবেন। আর আপনি যে প্রশ্নটা করছিলেন যে যদি একজন আসে, তার যদি স্বৈরতান্ত্রিক মানসিকতা থাকে, তাহলে কি হবে? তাহলে আবার ওই দলের স্বৈরতন্ত্রই হয়ে যাবে। তো এটার থেকে আপনার মুক্তির উপায় কি? মুক্তির উপায় হলো যে আপনার গঠনতন্ত্র যাতে স্বৈরতান্ত্রিক না হয়। আপনি এখন বলছেন যে আমাদের সংবিধান এমনভাবে রচিত, সেখানে প্রধানমন্ত্রীকে এত বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, এবং আমাদের ৭০ অনুচ্ছেদ যেভাবে কার্যকর করা হয় এবং যেভাবে আমরা দলের থেকে মনোনয়ন দেই, বাণিজ্যের কথা নাই বা বললাম, বাণিজ্য নিয়ে অনেক কথা আছে, যেভাবে আমরা দলের নেতা নির্বাচন করি, যেভাবে আমরা মন্ত্রীদেরকে নির্বাচন করি বা নিয়োগ করি, তো এই সব বিষয়ে দেখবেন যে এক ব্যক্তির মানে বাংলাদেশে এক ব্যক্তির, যখন আমরা চলে যাই 1971 সালে মুক্তিযুদ্ধের, আমাদের তো 3টা বড় বড় ঘটনাপঞ্জি আছে যেটাতে আমাদেরকে একেবারে বিস্মিত হলে চলবে না। একটা 71-এর মুক্তিযুদ্ধ, একটা 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর একদম টাটকা যে গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান, এই 3টা জিনিস। তো আপনি 71 সালে চলে যান, 71-এর 16ই ডিসেম্বরের পরে 10ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু দেশে ফেরত আসলেন, শেখ মুজিব যখন ফেরত আসলেন, তখন আসার পরে 11-12 তারিখে সম্ভবত 11 অথবা 12 তারিখে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, কারণ তার আগে ওনাকে প্রেসিডেন্ট করা হয়েছিল। এবং তারপরে একটা নির্বাচন হলো, এবং তার ওখানে কি হয়েছিল, ওখানে শেখ মুজিব সাহেবের বাইরে কোনো ব্যক্তি, ওই যে বললো না 74-এ কি আপনি এই কথা বলতে পেরেছিলেন? হ্যাঁ, কয়েকজন বলেছিল, পার্লামেন্টের 2-3 জন রিজাইন করেছিল। তার মানে কি এক ব্যক্তির শাসন ছিল। জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা নিলেন, তারপরে যখন উনি দল করলেন, তখন কি জেনারেল জিয়াউর রহমান সাহেবের ইচ্ছার বাইরে আমরা তো পার্টিতে কোনোদিন কোনো দেখিনি নেতৃত্ব চেঞ্জ। পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে পার্টির নেতৃত্ব পার্টিতে চেঞ্জ হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী আছে, উনিকে প্রধানমন্ত্রী, ঠিক আছে, পার্টি চাইলেও না উনি প্রধানমন্ত্রী থাকবেন না, সো আরেকজন প্রধানমন্ত্রী হতে পারেন। আমরা ব্রিটেনে কি দেখেছিলাম, 3বার এই যে কনজারভেটিভ পার্টির 3জন প্রধানমন্ত্রী চেঞ্জ হলো, তারপরে ঋষি সুনাক আসলো। ইভেন লেবার পার্টিতে নেতৃত্ব চেঞ্জ হয় যদি অপোজিশনও থাকে। আমরা কি এরশাদের সময় তার পার্টির প্রেসিডেন্টকে চেঞ্জ হতে দেখছি? আমরা কি বেগম খালেদা জিয়ার সময় তাকে চেঞ্জ হতে দেখেছি? আমরা কি শেখ হাসিনার সময় শেখ হাসিনাকে চেঞ্জ হতে দেখেছি? তার মানে আমাদের দল, এটা প্রিন্স ভাই এখন অত পরিসরে হয়তো বলতে পারছেন না, বাট এইটাই আমাদের হিস্টোরিক্যাল এভিডেন্স প্রমাণ করে যে আমাদের দলটা হলো পার্সোনিফাইড কমিউনিস্ট পার্টির মতো, এক কেন্দ্রিক, মাও শুধু একটা থাকবে, অথবা ফিদেল ক্যাস্ট্রো এই টাইপের, অথবা পুটিন, অথবা এই যে উত্তর কোরিয়া, অথবা ভিয়েতনাম। আমরা আছি একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, কিন্তু আমাদের রাজনৈতিক মডেলটা হচ্ছে এক ব্যক্তি নির্ভর। এবং তারপরে কি, ব্যক্তির পরে ব্যক্তির অনুপস্থিতিতে ব্যক্তির পরিবারে যোগ্য লোক থাকতেই পারে, রাজনীতি করবেন না কেন, করবেন, তারপরে ব্যক্তির পরিবার, সেই পরিবারটা থাকছে। জি, একটা বিরতির সময় হয়ে গেছে, আপনার কাছে ফিরে আসি তাহলে, বাকি কথা তখন শুনবো। দর্শক সাথে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক। আমরা ছিলাম জনাব শহীদ খান, আপনার কাছে শেষ করতে পারেন যা বলছিলেন। না, আমরা যেমন ওই অনেকগুলো সংস্কারের কথা আলোচনা হচ্ছে যে আমাদের প্রশাসনে সংস্কার করতে হবে, পুলিশে করতে হবে, বিচার বিভাগে করতে হবে, যে সমস্ত সাংবিধানিক বডি আছে সেখানে করতে হবে, ইভেন আমাদের সংবিধানের পুনর্লিখন অথবা সংবিধানে কিছু পরিবর্তনের ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে। তেমনিভাবে আমি মনে করি, যেহেতু আপনার আজকের ইয়েটা হলো দলের ভিতরে গণতন্ত্রের চর্চা, সো এইটা নিয়ে ডেলিভারেট করতে হবে সব দলকেই, কীভাবে গণতন্ত্রের চর্চা করতে পারেন। যেমন ধরেন যে বিএনপি তো অনেক দিন ধরে একটা জিনিস 31 দফা দিয়েছে, এবং তাদের কিছু রিফর্ম প্রপোজাল তারা বেশ কিছুদিন ধরে দিয়ে আসছে, তাদেরটাই আমরা আলোচনা করি। একটা তো খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে, এবং এটা তারা যদি পার্সু করেন, যে কোনো ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সো এটাকে তারা এক্সটেন্ড করতে পারেন, কোনো ব্যক্তি 2বারের বেশি মন্ত্রী হতে পারবে না, কোনো ব্যক্তি 2বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না, কোনো ব্যক্তি 4বারের বেশি এমপি হতে পারবেন না। এরকম অনেক জায়গায় এক্সটেন্ড করা আছে। ইভেন কোনো ব্যক্তি 4বারের বেশি পার্টির প্রেসিডেন্ট হতে পারবেন না, সেক্রেটারি জেনারেল হতে পারবে না। তাহলে কিন্তু আপনার এবং গণতন্ত্রের চর্চাটা দলের অভ্যন্তরে
এবং এইটা এই জিনিসটা আমাদেরকে মানতেই হবে যে আপনি একজন ব্যক্তি খুবই ভালো হতে পারে, একদম AAA+ ব্যক্তি হতে পারে, তাকে আপনি 100-র মধ্যে 99 দিতে পারেন তার আচার আচরণ, তার কার্যক্রম সব কিছুতে। কিন্তু আপনার যদি সিস্টেম না থাকে, সিস্টেম না থাকলে সে কিন্তু পুটিন হয়ে যাবে, সিস্টেম না থাকলে সে নর্থ কোরিয়ার মতো হয়ে যাবে, মানে ওই রকম স্বৈরতন্ত্র হয়ে যাবে। সুতরাং আমি বলি না যে আপনি প্রিন্স সাহেব আপনি গণতন্ত্রী না, আপনি গণতন্ত্র আছেন, কিন্তু আপনার যদি সিস্টেমটা গণতান্ত্রিক না থাকে, আপনার সংবিধান যদি গণতান্ত্রিক না থাকে, আপনার গঠনতন্ত্র যদি গণতান্ত্রিক না থাকে, এবং এই পার্টিগুলোকে কিন্তু কাজ করতে হবে। পার্টির কর্মী বাহিনীর মধ্যে অনেক কাজ করার আছে। এই বাংলাদেশে এখন 12 কোটি মানুষ চ্যালেঞ্জ লাইফ লিড করে, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, 12 কোটি মানুষ, এবং তারা কিন্তু আসলে এই যে দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি, তাদের যে চলাফেরা, তাদের যে জীবন ধারণ, এটা নিয়ে তারা খুবই চ্যালেঞ্জ। তাদের মধ্যে যদি আপনি 4 কোটিকেও বাদ দেন তাহলে কিন্তু প্রায় 8 কোটি মানুষ বিপদে আছে, এবং তার মধ্যে 1 কোটি মানুষ তো রেশন কার্ডেই চালের সাহায্য দিতে হয়, তেলের সাহায্য দিতে হয়, চিনির সাহায্য দিতে হয়, মানে রেশনে পায় তারা। তাহলে ওখানে 5 কোটি মানুষ আছে। 1 কোটি মানুষ আছে যাদের একেবারে ভাসমান মানুষ, তাদের প্রত্যেক দিনের জীবিকা নির্বাহের জন্য তাকে যা খুশি তাই করতে হয়। এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলোতে একটা রাজনৈতিক দলে, গণদলের যেটা হয়, একটা মিছিল করবেন, আপনি ওই মিছিলের মধ্যে ঢুকে পড়লো সব মানুষ, আপনি তো কাউকে বলতে পারেন এই তুমি আমার মিছিলে কেন, যেটা জামাত বলতে পারে, বিকজ তাদের একটা সিস্টেম আছে যে তারা যদি যখন কর্মীদের ডাকবে কর্মীরাই আসবে, তারা যখন সুরার লোককে ডাকবে সুরার আসবে, মানে তাদের তো 4 স্টেজ একটা সিস্টেম আছে। সো তাদের দল তারা ওইভাবে আদর্শিকভাবে তৈরি করছে। গণতান্ত্রিক দলগুলোকে এত আদর্শিকভাবে তৈরি করা যায় না, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে গণতান্ত্রিক দলগুলোর মধ্যে এমন একটা পদ্ধতি চালু করতে হবে যেখানে এই খারাপ লোকগুলা, ভাসমান লোকগুলা, ক্রিমিনালসরা তারা যেন জয়েন করতে না পারে। আপনি আজকে দেখবেন সারা দেশ জুড়ে আজকে বিএনপির একটা বদনাম বা বিএনপির একটা সমালোচনা হচ্ছে যে যে জায়গাগুলোতে আগে শাসক দল বা স্বৈরতান্ত্রিক দল যে জায়গা থেকে চাঁদা তুলতো, বাস স্ট্যান্ড, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, আপনার বাজার, তারপরে যেখানে নদী থেকে বালু তোলা, মানে যত রকম ছিল, দখল, দোকান থেকে চাঁদা তোলা, ফুটপাথ থেকে চাঁদা তোলা, সেই সব কিছু এখন নাকি বিএনপির লোকেরা করতেছে। আমার কাছে মনে হয় যেটা যে চাঁদাবাজের কোনো পরিবর্তন নেই, খালি লিডারশিপ চেঞ্জ হয়ে গেছে। মানে চাঁদাটা আগে এক দলের কাছে যেতে একজন লোক, ধরেন পুরো একটা রাস্তা, আপনি ধরেন নিউ মার্কেট, তার পুরো ফুটপাথের চাঁদা যারা তুলতো তারাই এখনও চাঁদা তুলে, কিন্তু আগে চাঁদাটা যেত মিস্টার এক্সের কাছে, এখন মিস্টার ওয়াইয়ের কাছে যায়। আগে মিস্টার এক্সকে স্বৈরতন্ত্র সাহায্য করতো, এখন মিস্টার ওয়াই ওই যে ওখানে তার প্রভাবের কারণে তার কাছে চলে যায়। তো এই যে চাঁদাবাজগুলো, এগুলোকে যদি দল থেকে আপনি বের করে না দিতে পারেন, যেটা অবশ্যই প্রিন্স সাহেবরা চেষ্টা করতেছেন, লন্ডন থেকে তারেক জিয়া সাহেবের নির্দেশে অনেক কিছু ঘটতেছে, কিছু সাসপেনশন হচ্ছে, কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনকি মামলা মোকদ্দমা হচ্ছে। এদেরকে আসলে ফৌজদারি অপরাধের কাছে দিতে হবে। এখন কিন্তু পুলিশ চাঁদা তুলে না, পুলিশ কবে তুলবে, মানে পুলিশ যে একেবারে শুদ্ধ হয়ে গেছে এটা বলবো না, বাট পুলিশ যে অবস্থায় নিপতিত হয়েছিল 5ই আগস্টে, তারপরে যে পুলিশ এখন ফিরে আসতেছে, পুলিশ কিন্তু এখন উল্টা মানে চা খাওয়ায়, উল্টা আপনার চা বিস্কুট খাওয়ায়, জিডি নেয়। আগে জিডি নেওয়ার আগে টাকা দিতে হতো, এটা সত্যি কথা, এটা পুলিশও জানে, আমরাও জানি, এটা বলার জন্য পুলিশ রাগ করার কোনো কারণ নেই। তাইলে তো পুলিশ চাঁদার মধ্যে নাই, তাহলে চাঁদার মধ্যে কে আছে? পলিটিক্যাল পার্টির নামে কিছু লোক আছে, এবং তাদেরকে খুঁজে বের করতে হবে। সো আপনার গঠনতন্ত্র ঠিক করেন, আত্মশুদ্ধি করেন, নিজেদের কর্মী বাহিনীকে ঠিক করেন, যে আপনারা তো জনকল্যাণের জন্য করছেন, তারপরে একটা বেনিফিশিয়ারি তো লাগবেই। পলিটিক্যাল পার্টি মানে বেনিফিট, আপনি যখন ক্ষমতায় যাবেন, ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজের জন্য আপনি বৈধভাবেই সুযোগটা তৈরি করতে পারবেন, বৈধভাবে মানুষকে আপনার সিস্টেমের মধ্যে সুযোগ করে দেওয়া যায়। সেই সুযোগের যদি বৈধতা থাকে, বিজনেসম্যানরা বিজনেস করবে, অন্যরা লেখাপড়া করবে, চাকরি ক্ষেত্রে বৈধতা থাকবে, সুন্দরভাবে সৎ মানুষেরা এবং মেধাবী মানুষেরা চাকরি পাবে। কোথাও যদি আমি এই সিস্টেমগুলো চালু না করতে পারি, তাহলে কিন্তু ওই 71-এ যেমন আমাদের স্বপ্ন ব্যর্থ হয়েছে, 90-এর স্বপ্ন ব্যর্থ হয়েছে, 24-এর স্বপ্ন, এই যে 1000 মানুষ যে রক্ত দিল, এই রক্ত যে রঞ্জিত হলো এবং এটা এত বড় গণবিপ্লব হলো, সেটার যদি ফল ঘরে তুলতে হয়, তাহলে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে তাদের আত্মশুদ্ধি করতে হবে, তাদের গঠনতন্ত্র চেঞ্জ আনতে হবে এবং তাদেরকে ডিক্লেয়ার করতে হবে। আপনি যেটা জিজ্ঞাসা করেছেন যে তারা যে করবে, এই বিশ্বাস করবো কেমনে? বিশ্বাস তখনই করবো যখন তারা এগুলো ডিক্লেয়ার্ড পলিসি থাকবে এবং এগুলো মিডিয়াতে, গণমাধ্যমে ডিক্লেয়ার্ড হতে হবে। ধন্যবাদ। জনাব প্রিন্স, আপনার কাছে ফিরে আসি। ধরুন চাঁদাবাজির ব্যাপারে শুরু থেকেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব কথা বলছেন, মির্জা ফখরুল বলেছেন,
কিন্তু এরপরেও ধরুন বরগুনায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এক জায়গায় আবার যুব দলের নামে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগের নেতাকেও ধরা হয়েছে। কিন্তু আপনার দলের কর্মী যখন চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন বা দলের নাম ব্যবহার করা হচ্ছে, এর কতটুকু দায়িত্ব আপনাদের এবং আমরা আসলে ধন্যবাদ। কি আজকে আশা করতে পারি আপনাদের থেকে? প্রথমে আমি একটু বলে নেই যে বলা হচ্ছে গঠনতন্ত্রের দলীয় গঠনতন্ত্রের পরিবর্তন। আমাদের দলের গঠনতন্ত্র যদি আপনি দেখেন সেটা অবশ্যই গণতান্ত্রিক। সেখানে নেতা নির্বাচনের যে পদ্ধতি সেটা অবশ্যই গণতান্ত্রিক। আমাদের দলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য নির্বাচন কমিশন হয়, শিডিউল ঘোষণা হয়, সেখানে কাউন্সিলরদের মধ্যে থেকে যে কেউ একজন কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। হ্যাঁ, এখন বলতে পারেন যে অতীতে এরকম হয়েছে কিনা। অতীতে কেউ দাঁড়ানোর প্রয়োজন মনে করে নাই, মনে করেছে যে বেগম খালেদা জিয়াই এখন যোগ্য, সেজন্য তার বিরুদ্ধে আমার দাঁড়ানোর প্রয়োজন মনে হচ্ছে না বা মনে করছি না। কিন্তু ভবিষ্যতে কেউ দাঁড়াবে না এটা মনে করার কোনো কারণ নেই। যদি কেউ দাঁড়ায়, একাধিক প্রার্থী হয়, সেখানে কাউন্সিলররা ভোট দিয়েই তো আপনার চেয়ারম্যান এবং মহাসচিব সহ অন্যদের নির্বাচিত করছেন। কিন্তু সেই সংস্কৃতি কি উৎসাহিত করা হবে? অবশ্যই। আমার গঠনতন্ত্রই তো আছে, এই গঠনতন্ত্র তো নির্বাচন কমিশনে নিবন্ধিত। মানে এটা একটা তাত্ত্বিক প্রশ্ন হয়। ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো একেবারে গোড়া থেকেই আন্দোলনের সাথে ছিলেন, জেলে গেছেন বহুবার, অনেক কষ্ট সহ্য করেছেন। এমনকি হতে পারে যে জিয়া পরিবার থেকে বলা হলো যে আমরা না থেকে মির্জা ফখরুল হবেন পরবর্তী নেতা? শোনেন, সেটা হলো একটা আপেক্ষিক ব্যাপার। যে দল সেটা যদি মনে করে, যে কোনো সিদ্ধান্তই দল মনে করতে পারে। এখনো আমরা মনে করি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এই দলের জন্য অপরিহার্য এবং তারা যতক্ষণ সক্ষম হবেন এই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা নেতৃত্ব দিবেন। যদি মনে করেন যে না আমি এখন পারছি না, তখন দল যেটা সিদ্ধান্ত নেবে তাই হবে। অবশ্যই সেক্ষেত্রে হবে। এইটার গ্রহণ করার মানসিকতা আমাদের সকলেরই আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা মনে করি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই দলে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা এখনো তাদের আছে। যদিও বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, আপনারা জানেন যে দীর্ঘদিন তিনি এই সরকারের রোশনালে পড়ে তাকে জেল খাটতে হয়েছে, তার চিকিৎসা করতে দেওয়া হয় নাই। তার সুস্থ হওয়াটাই এখন আমাদের জন্য মুখ্য, যে জন্য আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। সেটা গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব দিচ্ছেন। গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভূমিকা পালন করবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সকল অধিকার বা সকল ক্ষমতা তিনি ব্যবহার করতে পারবেন। চেয়ারম্যান যেরকম গণতান্ত্রিকভাবে করে থাকেন, দল পরিচালনা করেন, উনিও করছেন। দলের কমিটি নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্তগুলো হচ্ছে। ওনাকে তো আমরা দেখছি না যে আমাদের উপর কোনো সিদ্ধান্ত উনি চাপিয়ে দিচ্ছেন, আমাদের থেকে মতামত নিয়ে কিন্তু করছেন। আর বলেছেন, দেখেন আওয়ামী লীগ গত 15 বছরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে তছনছ করে দিয়ে গেছে, রাজনৈতিক কর্মীদের চরিত্র নষ্ট করে দিয়ে গেছে। রাজনীতি মানেই টাকা বানানোর পথ, টাকা বানানোর মেশিন, এটা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে। তারা এমন কোনো কাজ রাজনৈতিক দলের তাদের দলের নেতা কর্মীদের দ্বারা করে নাই। চাঁদাবাজি, দখলবাজি, আপনারা যে কি বলে এটার নাম, জুয়া খেলা, তারপরে আপনার আরও বিভিন্ন দুর্নীতি, লুটপাট, সমস্ত কিছু করেছে। তো এগুলো করে স্বাভাবিকভাবে 15টা বছর তারা একচ্ছত্রভাবে এগুলো করে গেছে। করে কিছুটা তো আমাদের কিছু লোকের মধ্যে এটা সংক্রমিত হয়েছে, আমরা অস্বীকার করি না। আমাদের 5ই আগস্টের পর থেকে, আগে তো আমরা বলেছি 5ই আগস্টের পর থেকে আপনারা দেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমরাও বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, কথা বলছি, আমরা এগুলো থামানোর চেষ্টা করছি। যারা এই আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, এটা গুটি কয়েক লোক। এখানে শহীদ ভাই যেটা বললেন যে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, সব ঘটনা আবার কিন্তু বাস্তবসম্মত না। একটু আগে আপনি বললেন যে ছাত্রদলের নামে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগের কর্মী ধরা পড়ছে। তো এটা তো অন্যরা অপরাধ করে তার দায় কিন্তু বিএনপির উপর চাপানোর চেষ্টা করছে। আর যারা যে বরগুনায় বললেন চাঁদাবাজি করতে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে না? এমনকি আমাদের দলে যারা এসব অপকর্ম করছে বিএনপির নাম ব্যবহার করে, তাদেরকে আমরা দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছি, একদম দলের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত। ইতিমধ্যে এটা নিশ্চয়ই আপনাদের ব্যবস্থাকে নিচ্ছেন আপনারা? অবশ্যই। গতকালকে আমি দলের সিদ্ধান্তে ভালুকা থানায় একটি মামলা করে এসেছি, যার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল। আমরা তো কাল বিলম্ব করি নাই, দলের সিদ্ধান্ত অনুযায়ী সেটা হয়েছে। এটা ইমরান সালে প্রিন্সের একক সিদ্ধান্ত না, বা এটা
আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের বিভিন্ন পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েছেন এবং উনি বলেছেন, গতকালকে আমার সাথে কথা হয়েছে, তিনি বলেছেন এখন শুধুমাত্র আমরা এগুলির ব্যাপারে মানে শুধু সাংগঠনিক ব্যবস্থাই দিব না, তাদেরকে আমরা আইনের হাতে তুলে দেব। যে কারণে কিন্তু আমি মামলা করেছি গতকালকে, এবং বিভিন্ন জায়গায় মামলা কিন্তু হচ্ছে। আজকে এইটাই মেসেজ দেওয়া যে আমরা এই অপরাধ মানে অপকর্মকারীদেরকে দলে রাখবো না, দলকে আমরা এদের দলে থাকার প্রয়োজন নেই। কারণ 15টা বছর এই দলের হাজার হাজার লক্ষ নেতাকর্মী কষ্ট করেছে, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, আওয়ামী লীগের নিষ্ঠুর দমন নিপীড়নের শিকার হয়েছে। আজকে একটা এই সফল ছাত্র গণ বিপ্লবের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এরকম একটা মুহূর্তে বিএনপির ভাবমূর্তি যারা নষ্ট করে তাদের জায়গা বিএনপিতে হবে না, নাই। এবং তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং একই সাথে তাদেরকে আমরা আইনের হাতেও তুলে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি, যেটা আপনারা দেখেছেন। এবং আপনারা দেখেছেন আমাদের দলের একেবারে যখনই যার বিরুদ্ধে আপনার অভিযোগগুলো আসছে তাদেরকে আপনার কারণ দর্শাও নোটিশ বলেন, ব্যাখ্যা তলব বলেন, তাদের বিরুদ্ধে বহিষ্কার বলেন, তাদের দল থেকে প্রাথমিক সদস্য পদ থেকে পর্যন্ত বহিষ্কার করা হচ্ছে। আমাদের দলের কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে এরকম নেওয়া হয়েছে, আপনি নিশ্চয়ই আপনার স্মরণে আছে। তৃণমূল পর্যায়ে আমরা এগুলো করছি, আমরা এই ব্যাপারে জিরো টলারেন্সে আছি। এইসব অপকর্ম করে চাঁদাবাজি করে কেউ পার পাবে না। চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, নৈরাজ্য বা এই যে আপনার দলের নাম ব্যবহার করে অপকর্ম করা, এটা আওয়ামী লীগের সংস্কৃতির অংশ, আওয়ামী রাজনীতির অনুষঙ্গ। এটা এখানে বিএনপির কোনো জায়গা নেই। বিএনপির নাম ব্যবহার করে যারাই করবে তাদের বিরুদ্ধে সে যত বড়ই নেতা হোক না কেন বা যত ত্যাগী লোকই হোক না কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। জনাব শুভ কিবরিয়া আপনার কাছে আসতে চাই। এই যে আমাদের নানান সংকটে জর্জরিত রাজনৈতিক দলগুলোর অবস্থা, সেখান থেকে তাদের বের করে নিয়ে আসার যে আলাপ আমরা এতক্ষণ করছিলাম, সেই আলাপ থেকে হয়তো আওয়ামী লীগও বাদ যাবে না, এবং সেখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ছোট হোক বড় হোক, সেখানে জামাতও রয়েছে, এই সবগুলো দলের মধ্যে রাজনৈতিক পরিবর্তনের কোনো ইঙ্গিত আপনি দেখেন? জামাত যেভাবে কথা বলছে, আজকে তাদের তরফ থেকে বলা হচ্ছিল যে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চান তাদের উপর দলীয় যে নির্যাতন হয়েছে, সেটার ব্যাপারেই বা আপনার কি মন্তব্য? ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমি প্রিন্স ভাইকে ধন্যবাদ দিই, উনি অনেক কথা বললেন এবং উনি যে জিরো টলারেন্সের কথাটা বললেন না, এই জিরো টলারেন্স শব্দটারই এখন একটা সংস্কার দরকার। এটা শেখ হাসিনা বলতেন, এটা বিএনপির আমলে বিএনপি বলতেন, কিন্তু এই জিরো টলারেন্সের বাস্তব চেহারা এদেশের মানুষ দেখে নাই। আমি তো শুভ ভাই আপনাকে একটু প্রশ্ন করতে চাই, এই যে আমরা সম্প্রতিকালে যে কাজগুলো করছি, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছি, এটা কি জিরো টলারেন্সের পর্যায়ে পড়ে না? ভাই এখন ধরে ধরে বললে, আপনার বাড়ি তো ময়মনসিংহ, ঠিক আছে? ঢাকা থেকে ময়মনসিংহে যেতে আগে এনা পরিবহন ছিল, বিখ্যাত খন্দকার সাহেবের। সেই এনা পরিবহন কিন্তু আমি পরশুদিন ঘুরে আসলাম, ওটা ট্রান্সফার হয়ে গেছে, ওটার নাম হয়ে গেছে ইউনাইটেড পরিবহন। এখন এই পরিবহনে কারা চালাচ্ছে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, নাম্বার 1। নাম্বার 2, আপনার বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জে এই যে কি বলে যে বালু তোলা বা বাজারে চাঁদাবাজি, ইজারা, এইসব জায়গাগুলো রিপ্লেস হয়ে গেছে। রিপ্লেসমেন্ট কারা একটু খোঁজ নিয়ে আমি একটু বলি, আমি সব তর্ক করতে চাই না, এগুলো সব বিষয় কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নলেজে আছেন, আমরা তদন্ত করছি, উনি তদন্ত করছেন, তদন্ত করে উনি ব্যবস্থা নেবেন। এটা আগামী কয়েকদিনের মধ্যে এগুলো দৃশ্যমান দেখতে পাবেন। আমাকে একটু কথা বলতে দেন। আমি বিএনপির ওই চ্যালেঞ্জটাই দেখতে পাচ্ছি, এই বিএনপির জন্য, বিএনপির সম্ভাবনা এবং সংকট, সেটাকে আমি বলি। বিএনপি গত 17 বছরে তার দলের লোকজন যেভাবে নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, তারা যে এতদিন পরে এসছে, তারা এটা তো আপনারাও কিভাবে মেটাবেন? এই মানুষগুলোর পলিটিক্যাল ইকোনমি থেকে আসবে, তারা কিভাবে সার্ভাইভ করবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে চাঁদাবাজের স্ট্রাকচার তৈরি হয়েছিল, সেই চাঁদাবাজ যারা ছিলেন তারা তো রিপ্লেস হয়ে গেছে, তাহলে ওই চাঁদাবাজি জায়গাটা চালাবে কে? ওটা কিন্তু অটো চলবে না। কারণ আপনি যদি পরিবহন সেক্টরই শুধু দেখেন, পরিবহন সেক্টরে সরকারের কোনো স্টেক নাই, ওখানে 99% প্রাইভেট স্টেক, তাহলে ওই ম্যানেজমেন্টটা চালাবে কে? ওখানে আরেকটা চাঁদাবাজকে রিপ্লেস করতেই হবে। ওই চাঁদাবাজ কে আসবে সেটা কম্পিটিটিভ ব্যাপার। নাম্বার 1, এটা কিন্তু বিএনপির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। যে বিএনপি লন্ডন থেকে তারেক যে আজকে যে কথা বলেছেন, উনি বলেছেন বিজয় অনেক দূরে, বলেছেন আত্মতুষ্টির সময় নয়। এই যে কথাগুলো, এই কথাগুলো তৃণমূল পর্যন্ত যে মানবে,
মানে একেবারে অক্ষরে অক্ষরে মানবে সেই সিস্টেম কই। শহীদ ভাই কিন্তু সিস্টেমের কথা বলেছিলেন, এই রাজনৈতিক দলে এই সিস্টেম কই। আমরা কিন্তু অতীতে আপনাদের শাসনও দেখেছি, আওয়ামী লীগের শাসনও দেখেছি, এবং আমরা ধরে ধরে বলতে পারি, আপনি যদি বলেন তাহলে আমি কিন্তু রেফারেন্স দিয়ে কথা বলতে পারবো, যে আসলে একটা সিস্টেমের সংকট আছে। এই সিস্টেমটাই আমাদেরকে রাজনীতিতে তৈরি করতে হবে। সেটা বিএনপির জন্য চ্যালেঞ্জ, কারণ বিএনপি এই মুহূর্তে সবচাইতে জনসমর্থিত দল বলে দাবি করছে তাদের সামনেই, কারণ তারা গত 17 বছরে যে পলিটিক্যাল নির্যাতনের শিকার হচ্ছে তার একটা পুরস্কার তাদের জন অন্তরে আছে, সেটা পাওয়ার একটা সুযোগ। কিন্তু সেই জিনিসটাকে গুছিয়ে নিয়ে আসতে হলে একটা সিস্টেম দরকার। সেই সিস্টেমটার জন্যই আজকে তত্ত্বাবধায়ক সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দিতে হবে। এবং ওই যে কখনো কখনো আপনারা বলবার চেষ্টা করছেন যে একটা রোড ম্যাপ, একটা সময় বেঁধে দেন বা যাই করেন, তাদেরকে যদি পরিপূর্ণভাবে কাজ না করতে পারেন তাহলে এখানে ডেমোক্রেসি চলবে না, এখানে ডেমোক্রেসি সার্ভাইভ করবে না। আপনি দেখেন 73 সালে 2/3 মেজরিটি, তারপরে দেখেন 75-এর সমস্যা, আপনি 79-তে দেখেন 2/3 মেজরিটি, 80-তে দেখেন প্রেসিডেন্ট খুন, আপনি 2001 থেকে 2006 দেখেন 2/3 মেজরিটি 111, তারপরে 2/3 মেজরিটির চেহারা এই যে এই রক্তক্ষয়। সুতরাং আমরা কিন্তু একটা বিরাট পলিটিক্যাল বিপর্যয়ের মধ্য দিয়ে আছি। যখন পলিটিক্যাল বিপর্যয় হয় তখন শুভ কিবরিয়ার সমস্যা হয় না, তখন ইমরান সালে প্রিন্সেরই সমস্যা হয়, বা এখন আওয়ামী লীগের হচ্ছে। তাহলে কাজেই রাজনীতিবিদদের জন্যই রাজনীতিকে নিরাপদ করতে হবে, রাজনীতিবিদদের জন্যই রাজনীতিকে সিস্টেমের মধ্যে আনতে হবে। সিস্টেমের মধ্যে আনাটা এত সহজ না, মানে আমি চাইলেই কালকে পরিবর্তন হবে না। সেই জন্যই আমাদের শহীদ ভাই যে কথাটা বলেছেন, উনি ব্যুরোক্রেসির লোক, এখন ব্যুরোক্রেসির হতাশা ওনারা দেখছেন, ব্যুরোক্রেসির পরিণতি ওনারা দেখছেন। পেশাদারিত্ব এবং সিস্টেম, এটা যদি আমরা এই রাজনীতির মধ্যে, আমাদের দেশের মধ্যে যদি আমরা এটা না করতে পারি, তাহলে আমাদের কোনো কিছুই সার্ভাইভ হবে না। আমি সে কারণে মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার যে কাজটা করছে সেই কাজটাকে করতে সবাইকে সুযোগ দিতে হবে, এবং বিশেষ করে পলিটিক্যাল দলগুলোকে এই সুযোগ দিতে হবে। কারণ পলিটিক্যাল দলের নিজের নিরাপত্তার জন্যই এই বিষয়টা দরকার। কারণ আজকে আপনি দেখেন যে একজন আসামিকে যখন কোর্টে ধরে নিয়ে যাচ্ছে তখন তাকে মাইর দেওয়া হচ্ছে। এটা কেন? এটা সিস্টেম ফেলিওর করছে। এই সিস্টেম আমরা আগেও দেখেছি, এই সিস্টেম কারেকশন হয় নাই, তার রেজাল্ট এখন পাচ্ছে। আবার দেখেন আপনি একটু আগে বললেন যে দলে সবাই যখন চাচ্ছে অপরিহার্য, এই অপরিহার্য বিকল্প নাই, এইসব সংস্কৃতি কিন্তু অনেকদিন চলেছে। কিন্তু আপনি পাশাপাশি দেখেন এই রাহুল গান্ধী, তারপরে সোনিয়া গান্ধীকে দেখেন, তারা কি করছে, সভাপতি হতে চায় না। এবং রাহুল গান্ধী গত নির্বাচনে যেই মেসেজটা গোটা ইন্ডিয়ার পলিটিক্সকে একটা ধ্বংসের হাত থেকে রক্ষা করলো, এই মৌলবাদীদের হাত থেকে এক ধরনের গণতান্ত্রিক পরিস্থিতির দিকে নিয়ে গেল, সেটা হচ্ছে উনি বলেছিলেন বিজেপির ঘৃণার বাগানে ভালোবাসার ফুল। মানুষকে ইনক্লুসিভ করতে হবে, মানুষকে নিয়ে আসতে হবে, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হবে। এই যে পলিটিক্যাল কালচারের, এবং দেখেন একটা ঋষি সুলভ, ওনার বাপের খুনিকেও পর্যন্ত ওনারা ক্ষমা করে দিয়েছেন। এই জন্য আমি বলি যে রাজনীতিতে একটা সিস্টেম খুব জরুরি। আচ্ছা, জামাতের কথা যেটা আসছিল, জামাত খুব সৌভাগ্যবান এবার, কারণ তারা যখন অবস্থায় ছিল, কি বলে, নিষিদ্ধ অবস্থায় ছিল, তখন তারা সরকারের আলোচনায় আমন্ত্রণ পেয়েছে, এবং তাদের সমস্ত কর্মকাণ্ড চলার পরে তাদের এই নিষিদ্ধ ইয়েটা উঠে গেছে, গেজেট নোটিফিকেশন হয়েছে। জামাত এক ধরনের পলিটিক্স করছে, কারণ জামাতও দীর্ঘদিন নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। সুতরাং জামাতের এক ধরনের রাজনীতির কৌশল আছে, এবং তারা এখন আমার দৃশ্যমান যা মনে হচ্ছে, তারা দুইটা ভয় উদ্রেক করছে। আমি বামপন্থীদের সাথে আজকে সারাদিন ছিলাম, তো তাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভাই জামাত তো চলে আসতেছে, কি হবে? হ্যাঁ, তাহলে তাদের একটা ইসলামোফোবিয়া আছে বামপন্থীদের, তারা জামাতকে ভয় পাচ্ছে। আর জামাতও আস্তে আস্তে বিএনপিকে আক্রমণ করবার একটা চেষ্টা করছে, কারণ জামাত মনে করছে যে তারা একটা রাজনীতিতে ফিল্ড পেয়েছে, তারা হয়তো এগিয়ে যেতে পারবে। এটা হচ্ছে, আমি মনে করি যে যদি পলিটিক্সকে প্রতিযোগিতামূলক করে দেওয়া হয়, পলিটিক্যাল দলগুলো তাদের প্রোডাক্ট নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ যাকে খুশি, গণতন্ত্রের কথাই তো তাই, যাকে খুশি তাকে আনবে। সুতরাং আমাদের প্রথম কথা হচ্ছে সবাইকে সবকিছু বলতে দেওয়া, সবাইকে সব রাজনীতি করতে দেওয়া, তারপর জনগণের কাছে গেলে জনগণ যাতে ম্যান্ডেটটা দিতে পারে, সেই সিস্টেমটা আমাদের তৈরি করে দিতে হবে। নির্বাচন এই ধরনের গত 15 বছর। জনাব শুভ কিবরিয়া, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। জনাব প্রিন্স বোধহয় কিছু যোগ করতে চাচ্ছিলেন। আমি একটু যোগ করতে চাই। আমি শুভ কিবরিয়া যে কথা বললেন শেষে, এটা আমরাও চাই যে জনগণের কাছে যাওয়ার যে একটা পরিবেশ, জনগণই তো আমাদেরকে বেছে নেবে কাকে তারা নির্বাচিত করবে, সেই পরিবেশটা চাই। আর বিএনপি আমরা কখনো বলি নাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সময় দেব না, আমরা সহযোগিতা করব না, আমরা বারবার এমন কথা একটিবারও আমরা উচ্চারণ করিনি। আমরা বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের আন্দোলনের ফসল, তো তাদেরকে আমরা সময় দিতে চাই, সহযোগিতা করতে চাই, সকল কাজে সমর্থন দিতে চাই। এটা বাস্তবতা। তারা আমাদেরকে সহযোগিতা চাচ্ছে, আমরা সহযোগিতার হাত প্রসারিত করছি। আর যেটা দখলবাজির কথা বলছেন, অবশ্যই সেটা আমরা তো মনেই রাখবো। আপনি দেখেন, এই যে সিস্টেমটা নেই বলে কিন্তু আজকে পরিবহন সেক্টরের বেহাল অবস্থা। এই যে 5ই আগস্টের পর আগে আওয়ামী লীগ সমস্ত পরিবহন সেক্টর দখল করে নিয়েছিল। 5ই আগস্টে আওয়ামী লীগের
হাসিনার পতনের পর বা সে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে এইসব সেক্টর ফেলে আওয়ামী লীগের লোকেরা গর্তের মধ্যে ঢুকে পড়েছে। 6, 7, 8, 9 তারিখে পরিবহন সেক্টরে যে নৈরাজ্য দেখা দিয়েছিল, সেখানে জেলা প্রশাসক, পুলিশের সুপার কিংবা সেনাবাহিনী থেকে যারা কর্মকাণ্ড করতে গেছেন, তারা গিয়েও কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে পারছিল না। তারা আমাদেরকে ডেকেছে যে আপনারা এখন আসেন, ছাত্রদেরকে ডেকেছে, এসে এই জিনিসটাকে ঠিক করেন। আমাদেরকে নিয়ে একাধিকবার বৈঠক করেছে। এখন তারা তাদের ডাকে যাওয়ার কারণে যদি বলা হয় যে বিএনপি এটাকে দখল করে নিয়েছে, তাহলে কিন্তু সঠিক নয়। তারা এটাও বলেছে যে এই কমিটিগুলিতে বাস মালিক সমিতি বা শ্রমিক সমিতি, আওয়ামী লীগের যারা আছে তাদেরকে বাদ দিয়ে আপনারা লোক দেন, এই সেক্টরটাকে ঠিক করেন। আমরা তো এককভাবে করছি না, তাদের আহ্বানে সাড়া দিয়ে কিন্তু আমরা সেখানে যাচ্ছি। সেই সেক্টরগুলো ঠিক করতে গিয়ে কিন্তু আমরা আজকে দখলবাজের শুভ ভাই যেটা বললেন ওরকম আমরা তকমা লাগাচ্ছি, আসলে কিন্তু সেটা আমরা নিজের ইচ্ছায় যাইনি। এই যে আপনার গার্মেন্টস সেক্টরে আজকে যে আপনার অস্থিরতা, আপনারা জানেন যে গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে, তারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলো নিরাপত্তাহীনতায় আছে, প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। প্রশাসন আমাদেরকে বলছে আপনারা আসেন, আমরাও থাকি, আমরা এটা নিরাপত্তা নেই। এখন আমাদের নেতাকর্মীরা যদি এই প্রশাসনের সাথে সহযোগিতা করতে গিয়ে গার্মেন্টসের এইগুলোকে রক্ষা করার জন্য যদি সামনে দাঁড়ায়, আর কেউ যদি বলে বিএনপি কর্মীরা গার্মেন্টস দখল করতে গেছে, তাহলে তো এটা ঠিক হলো না। এটা হলো বাস্তবতা। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি অস্থির করতে চায় না। অস্থির করছে কারা? আনসারদের নামে যে প্রেতাত্মারা, আওয়ামী প্রেতাত্মারা আপনার বিপ্লব করতে চেয়েছিল, প্রতি বিপ্লব তারা করছে। বিভিন্ন সেক্টরের দাবি দেওয়া নিয়ে সরকারকে আপনার ব্যতিব্যস্ত রাখছে। বিএনপি কিন্তু এখনো কোনো দাবিই দেয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ওন করি এবং পুরো সমর্থন দিচ্ছি। তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে এসছি আমরা, যে আপনারা এই দেশকে ঠিক করেন। আমরা সংস্কার চাই, কিন্তু সেটা আমরা সাথে সাথে রোডম্যাপ চাই। রোডম্যাপ চাওয়াটা নিশ্চয়ই কোনো অযৌক্তিক বিষয় নয়। আমরা রোডম্যাপ না হলে জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরে আসবে না। রাজনৈতিক দলগুলো তো জনগণের কাছে গিয়ে ভোট চাইবে। তো আমরা নিজেদেরকেও যেরকম সংশোধন করছি, নিজেদেরকেও আমরা প্রস্তুত করছি, আমরা সরকারকেও সমর্থন করছি। জনাব শহীদ খান। না, ঠিক আছে, আমরা তো একটা সিস্টেম যদি তৈরি করতে না পারি, তাহলে তো এই আমাদের যে সংস্কৃতির পরিবর্তন সেটা তো হবে না। সুতরাং সিস্টেমে যেতে হবে। মানে যে কোনো সেক্টরে যখন আপনি দেখবেন না, আসলে যে প্রাইভেট সেক্টরে আগে যেভাবে চলতো, এখন একটা সিস্টেম, রাষ্ট্র যখন অনুপস্থিত থাকে আর যখন চাঁদাবাজি একটা সিস্টেম হয়ে যায় রাষ্ট্রের অনুপস্থিতিতে, সেটাকে তো রাষ্ট্রের কাছে ফিরে আনতে হবে। আপনি ওই যে বাসগুলো স্ট্যান্ডে থাকার কথা, মানে বাসের লাইসেন্সের নিয়ম হলো যে আপনি বাস মালিক হবেন, এটা বাস রাখবেন কোথায় এটা আপনার দায়িত্বে রাখতে হবে। জনগণের রাস্তা তো বাস রাখার জায়গা না। তা আপনি জনগণের রাস্তায় রাখবেন, তখন পুলিশকেও চাঁদা দিতে হবে, তখন ওই যে শ্রমিকদেরকেও চাঁদা দিতে হবে, তখন মালিক পক্ষ এক ধরনের চাঁদা নেবে। তো একটা মানে আমাদের দেশে অনেক দিন ধরে, মানে 50 বছর 54 বছর যাই বলেন, আমাদের দেশের স্বাধীনতার পর থেকে কতগুলো খারাপ সিস্টেম ডেভেলপ করে গেছে। এখন এই সিস্টেমগুলোর পরিবর্তন দরকার। সেই পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং তারা করবেন। জামাত কিন্তু বাংলাদেশে মানে এই ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন দল। এখন বিএনপির চেয়ে প্রাচীন, আওয়ামী লীগের চেয়ে প্রাচীন। 1941, আওয়ামী লীগ হলো 1948, বিএনপি তো 1979 বা 79 সম্ভবত। তো সুতরাং আপনি দেখেন জামাত একটা অনেক পুরাতন দল, এবং জামাতের স্বপ্ন থাকতেই পারে যে তারা ক্ষমতায় যাবেন, স্বপ্ন দেখতে পারে তারা। সেই কারণে তারা যে এই যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিল, অথবা ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, অনেক জিনিস নিয়ে জামাত কিন্তু কাজ করতেছে। বাট ওকে, লেটস সি। এটার ব্যাপারে বিষয়টা হলো যে আপনি প্রত্যেককে, মাঝখানে কেউ বলে আবার হিজবুত তাহির নাকি সরকার চালাচ্ছে, মানে অনেক ধরনের কথাবার্তা আলোচনা হচ্ছে। যেখানে আপনি গণতন্ত্রকে চর্চা করতে দেন, সবার জন্য মতামত প্রকাশ করুক, জনগণকে বেছে নিতে দিন। একটা চয়েস হলে ভালো হয়। জনগণকে বেছে নিতে দিন বললে ওই যে তখন মনে হয় যে জনগণ তো বিড়ি খাওয়াবেন, কোক খাওয়াবেন, হ্যাঁ, বিরিয়ানি খাওয়াবেন, ভোট দেবেন, তাহলে সিস্টেমটা পরিবর্তন অবশ্যই। জনগণ যেন চয়েস, মানে জেনে সব পদ্ধতির চয়েস, যেটা বলি নলেজেবল চয়েস যেন করতে পারে। বাট সেটার জন্য আমাদেরকে ওই রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কারগুলো সেগুলোকে করতে দিতে হবে এবং সেখানে সময় দিতে হবে। সময়টা 2 বছর, 3 বছর নাকি 1000 দিন, এটা নিয়েও ডেলিভারেশন হতে পারে। জনাব শুভ কিবরিয়া, যদি আর কিছু যোগ করার থাকে।
আমি বলছি যে রাজনীতিবিদ মানে রাজনৈতিক দলগুলোর জন্য সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কারণ এই রাজনৈতিক দলগুলোকে মানুষ দেখেছে, তাদের কর্মকাণ্ড দেখেছে, তারা এখন নতুন যা করতে চাচ্ছে সেটাতে মানুষ কিভাবে বিশ্বাস করবে সেটাও একটা বিষয়, সে আস্থার জায়গায় আনতে হবে। কারণ একটা কথা আমাদের শিক্ষক অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ খুব বলতেন যে দেখো, নবী হওয়ার আগে আলামিন হইতে হয়। তো আলামিন না হয়ে আপনি যদি নবী হতে চান তাহলে একটা বিরাট প্রবলেম। মানুষকে তো বিশ্বাসের জায়গায় আনতে হবে, আস্থার জায়গায় আনতে হবে, এবং দেখে বুঝতে হবে যে ইট সিমস টু বি, মানে আপনি বলছেন যে আমি সৎ, আপনি বলছেন যে আমি গণতন্ত্র আনবো, তাহলে এটা আপনার কর্মকাণ্ড দেখে আমাকে বুঝতে হবে যে না, আস্থা আনতে হবে। তো সেই আস্থার জায়গাটা রাজনীতিবিদরা আনবেন। আমার ধারণা সেটা একটা চ্যালেঞ্জ, কারণ রাজনীতিবিদরাই সবচেয়ে নির্যাতিত হয়েছেন। এখন যেমন একদল নির্যাতনে আছে, আরেক দল নির্যাতন থেকে কেবল আসলো, তো কাজে এই পালাক্রমে নির্যাতনের মধ্য দিয়ে রাজনীতিটাও শেষ হচ্ছে, দেশটাও শেষ হচ্ছে। আমরা চাই একটা স্টেবল দেশ, একটা স্টেবল রাজনৈতিক দল, একটা স্টেবল রাজনৈতিক সংস্কৃতি, একটা সিস্টেমই একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে, এবং সেখানে রাজনৈতিক দলগুলো চ্যালেঞ্জও যেমন আছে, অপরচুনিটিও তেমন আছে। আমি মনে করি সেই সুযোগটা রাজনৈতিক দলগুলো কাজে লাগাবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।